অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। আজকে তোমাদের সঙ্গে আমি আরেকটা ফুড এসআইয়ের মক টেস্ট নিয়ে আলোচনা করব। এই মক টেস্টের জিকে কোয়েশ্চানগুলো তোমরা কিন্তু ট্রিক্সের মাধ্যমে অনেক কিছু জানতে পারবে। আজকের এই মক টেস্টের কোয়েশ্চান কম আছে কিন্তু ডিসকাশন বেশি হবে, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং সাথে নোটিফিকেশনের বেল আইকনটা, কারণ এত গুরুত্বপূর্ণ একটা মক টেস্ট হচ্ছে, ডেলি মক টেস্ট হচ্ছে, তো এগুলো তোমাদের অনেক কাজে লাগবে। পরীক্ষায় দেখবে কমন কোয়েশ্চেন পাচ্ছ কি না। তো প্রথম কোয়েশ্চেনটা দেখে নিই, আমি ডিসকাশন করব অনেক বেশি, তো একদম ধৈর্য ধরে দেখো, কোয়েশ্চেনগুলো ভালো আছে। কে প্রস্তাবনাকে সোল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলা হয়? তো আত্মা মনে রাখবে ঠাকুরের আত্মা, ঠিক আছে, ট্রিক্সটা মনে রাখো, ঠাকুরের আত্মা, ঠিক আছে। তো ঠাকুরদাস ভার্গব তিনি বলেছেন প্রস্তাবনাকে আত্মা, তাহলে ঠাকুরের আত্মা হয়ে গেল ট্রিক্স। এইভাবে কিন্তু মনে রাখবে প্রস্তাবনার আত্মাকে বলেছেন। আর পরবর্তী আর একটা ট্রিক্স বলছি, যেটা হচ্ছে আর্নেস্ট বার্কার। আর্নেস্ট বার্কার বলেছিলেন চাবি, সংবিধানের চাবি, প্রস্তাবনাকে বলেছিলেন সংবিধানের চাবি। তো এটা কিভাবে ট্রিক্স মনে রাখবে, যে তোমার আনচাবি মনে রাখবে, আনচাবি মনে রাখবে, আনচাবি, তাহলে চাবি আনতে বলছে, তার মানে এটা আর্নেস্ট বার্কার, ঠিক আছে। তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে গেল সোল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা প্রস্তাবনাকে বলেন ঠাকুরদাস ভার্গব। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কোন বছর হয়েছিল? তো ভাষার ভিত্তিতে যে রাজ্য পুনর্গঠন সেটা হয়েছিল 1956-এ। ফজল আলী কমিশন এইগুলো বসেছিল। তো আমাদের ব্যাপারটা জানা দরকার যে আর্টিকেল 3, এই আর্টিকেল 3 পার্লামেন্টকে ক্ষমতা দেয় রাজ্য পুনর্গঠন করার, এবং রাজ্য পুনর্গঠন করার জন্য পার্লামেন্টের দরকার হয় রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন। রাষ্ট্রপতি আগে অনুমোদন করবেন বিলটা, তারপরেই কিন্তু রাজ্য পুনর্গঠন মানে কোনো রাজ্য সীমানা পরিবর্তন করা যাবে। তো এটা জেনে রাখবে, আর্টিকেল 3-তে কিন্তু রাজ্য পুনর্গঠন করা হয়। আর 1956-এ এই ভাষার ভিত্তিতে পুনর্গঠনটা হয়েছিল, এবং প্রথম ভাষার ভিত্তিতে যে গঠিত রাজ্য ছিল সেটা ছিল অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। তো অন্ধ্রপ্রদেশ হচ্ছে প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, জেনেটিক কোডের আবিষ্কর্তা কে? জেনেটিক কোড, এটার জন্য কিন্তু ভারতীয় একজন বিজ্ঞানী কি বলে, যেটাকে বলা হয় নোবেল পুরস্কার পেয়েছে। মানে বিভিন্ন প্রত্যেকটি ব্যক্তির যে জেনেটিক সিকোয়েন্স, মানে যেটা সিকোয়েন্স বলা হয় বা ক্রম, সেটা কিন্তু জানা দরকার, এবং জেনেটিক সিকোয়েন্সের মাধ্যমেই কোনো একটি ব্যক্তির বৈশিষ্ট্যগুলো ধরা পড়ে, এবং এই তথ্যটা আবিষ্কার করেন জেনেটিক কোডের মাধ্যমে ডক্টর খুরানা। তো অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তোমরা জানো আমাদের ডিএনএকে বলা হয় বংশগতির ধারক এবং বাহক। ডিএনএর মধ্যে বিভিন্ন রকমের বেস থাকে, 4 রকম, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থিয়ামিন, এই 4টে বেস থাকে। এবং ডিএনএর যে হেলিক্যাল স্ট্রাকচার বা এই রকম গঠন, হেলিক্যাল গঠন, সেই হেলিক্যাল গঠনটা আবিষ্কার করেন ওয়াটসন এবং ক্রিক। এইখান থেকে অনেক কোয়েশ্চেন আসে, তোমরা ভালোভাবে ডিসকাশনগুলো শুনো এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তোমাদের কাজে অবশ্যই লাগবে। নেক্সট কোয়েশ্চেন, সব পড়ন্ত বস্তুরই ত্বরণ সমান। আমরা দেখো ক্লাস 7-এ গিনি আর পালকের একটা পরীক্ষা পড়েছিলাম, মানে একসাথেই দুটো একটা নলের মধ্যে ছিল, যেখানে কোনো বায়ু ছিল না, কোনো বায়ুর বাধা ছিল না, সেরকম একটা নলের মধ্যে গিনি আর একটা পালক ছিল, একসাথেই নেমেছিল। তো এই পরীক্ষাটা হয়েছিল গ্যালিলিওর পরীক্ষা। তো গ্যালিলিও এটা বলেন, ঠিক আছে, সব বস্তুরই ত্বরণ সমান। তো অপশান সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। নিউটন 3টি সূত্র, প্রিন্সিপিয়া গ্রন্থের মাধ্যমে 3টি সূত্র দেন, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এবং নিউটনের সূত্র থেকে আমরা পাই P = m×a, অর্থাৎ ভর গুণিত ত্বরণ, বল সমান ভর গুণিত ত্বরণ, এবং বলের একক হচ্ছে SI একক হচ্ছে নিউটন, CGS একক হচ্ছে ডাইন। পাস্কাল কি আবিষ্কার করে? পাস্কাল আবিষ্কার করে চাপের একক। পাস্কাল আবিষ্কার করে যে মানে চাপ, মানে কোনো একটা তরল বস্তুর যে সব দিক থেকে সমান চাপ দেয়, সেইটা আবিষ্কার করে পাস্কাল, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে যায়, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? তো আমরা দেখেছি আর্টিকেল 124-এ সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করা হয়, এবং সুপ্রিম কোর্টের এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্টের বিচারপতি, এদের কিন্তু যেটা অবসর গ্রহণের বয়স সেটা কিন্তু 65 ইয়ার্স, এবং হাইকোর্টের ক্ষেত্রে এটা 62 বছর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা হয়েছিল। তো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স হচ্ছে 65 বছর, এবং সুপ্রিম কোর্টের যে বিচারপতিদের সরানোর জন্য
নিয়োগের জন্য তাদের কলেজিয়াম সিস্টেম আছে। নিয়োগ করার জন্য বিচারপতি যারা নিয়োগ হয় তারা কলেজিয়াম সিস্টেমে নিয়োগ হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করার জন্য 1+4 অর্থাৎ মুখ্য বিচারপতি তার সাথে 4 জন আলাদা বিচারপতি কনসালটেশন বা তাদের আলাপ আলোচনার মাধ্যমে নিয়োগ করা হয়, অর্থাৎ কলেজিয়াম সিস্টেমে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করা হয়। ঠিক আছে, এগুলো জেনে রাখা মানে ভালো, অনেক গুরুত্বপূর্ণ তথ্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে ডিফেন্স রিসার্চ, এখানে টাইপটা ভুল আছে, ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন বা ডিআরডিও কত সালে প্রতিষ্ঠিত হয়? তো ডিআরডিও হচ্ছে আমাদের দেশের যে প্রতিরক্ষা মানে বিভিন্ন রকম যন্ত্রপাতি আবিষ্কার করা হয়, মডার্ন ইকুইপমেন্ট, সেই মডার্ন ইকুইপমেন্টগুলো কিন্তু ডিআরডিও আবিষ্কার করে দেয়। এছাড়াও ডিআরডিও কিন্তু সায়েন্টিফিক যে আমাদের মেডিসিন সেখানেও কিন্তু অনেক কাজ করেছে। তো ডিআরডিও একটা প্রিমিয়ার রিসার্চ ইনস্টিটিউশন, যেটা 1958 সালে হোমি জাহাঙ্গীর ভাবার নেতৃত্বে তৈরি হয়। তো 1958 সাল হবে এটার কারেক্ট অ্যান্সার। 1958 সালে ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয়। অপশন এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসরয়ের আমলে পাস হয়েছিল? তো এই ভাইসরয়টা ছিলেন অত্যন্ত কুখ্যাত ভাইসরয়। তো লর্ড কার্জন 1904 সালে ইউনিভার্সিটি অ্যাক্ট পালন করা হয়, মানে পাস করা হয়। এবং এই ইউনিভার্সিটি অ্যাক্ট প্রচুর পরিমাণে কি বলবো, দেশীয় যে দেশের যে ইউনিভার্সিটিগুলো তার উপর অনেক নিয়ম শৃঙ্খলা চাপিয়ে দেওয়া হয়। তাদের কারিকুলাম যেগুলো ছিল সেখানেও অনেক পরিবর্তন আনা হয়। তাদের মানে ফ্রিডম ছিল না, স্বাধীনতা বলতে সেখানে পড়ানোর স্বাধীনতা এগুলো কিচ্ছু ছিল না। তো ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 সালে পাস করা হয় এবং এটি লর্ড কার্জনের সময়। অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স? একটু আগেই বললাম 62 বছর। হাইকোর্ট হচ্ছে 62, সুপ্রিম কোর্ট হচ্ছে 65। তো অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট, মানুষের স্বাভাবিক রক্ত, মানুষের যে রক্ত সেটা কি আম্লিক, ক্ষারীয়, প্রশমিত, পরিবর্তনশীল? তো এটা মনে রাখবে যে মানুষের রক্ত হচ্ছে পিএইচ ভ্যালু হচ্ছে 7.4, আর যখনই 7-এর উপরে হয়ে যায় তার মানে সেটা হচ্ছে ক্ষারীয়, অর্থাৎ একটু ক্ষারীয়, সৎ ক্ষারীয়। ঠিক আছে, যখন 7-এর চেয়ে কম হয় সেটা আম্লিক এবং 7-এর চেয়ে বেশি হলে ক্ষারীয়। এটা হচ্ছে পিএইচ স্কেল। এবং 7 যদি হয় সেটা হবে পিওর, মানে প্রশম। ঠিক আছে, তো প্রশম হচ্ছে 7-এর থেকে বেশি ক্ষারীয়, 7-এর চেয়ে কম আম্লিক। তো অপশন বি হবে এটার কারেক্ট অ্যান্সার, কারণ তো 7.4। ঠিক আছে, বি। পরবর্তী কোশ্চেন, ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি কবে স্থাপিত হয়? আমাদের প্রাইম মিনিস্টারের সাথে দেখেছো এনএসজি সিকিউরিটি থাকে, হ্যাঁ, কালো ড্রেস পরে অনেক রকমের তাদের কাছে মানে হাতিয়ার থাকে। তো এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড মানে প্রতিষ্ঠা হয় 1984-তে। অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের আয়তন সমান হলো? আচ্ছা, পশ্চিমবঙ্গের যে আয়তন সেটা কিন্তু অ্যাকচুয়ালি হাঙ্গেরির সমান। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, হাঙ্গেরির সমান। পরবর্তী প্রশ্ন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন? তো 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। এটা একটা WBCS প্রিলিমসের কোশ্চেন। ঠিক আছে, WBCS এই কোশ্চেনটা পড়েছে, তোমরা দেখেছো। লিনলিথগোর সময় ভারত ছাড়ো আন্দোলন হয়, মানে 8ই আগস্ট আন্দোলনটা শুরু হয়েছিল, 9ই আগস্ট সব নেতাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তো এটা তোমরা মনে রাখবে ভারত ছাড়ো আন্দোলন সম্বন্ধে। গান্ধীজি শুরু করেছিলেন ডু অর ডাই, যেটা ডু অর ডাই এটা ছিল স্লোগান আন্দোলনের। পরবর্তী কোশ্চেন, এবং ভারত ছাড়ো আন্দোলন তো শুরু হয় অ্যাকচুয়ালি ক্রিপস মিশনের প্রতিবাদে। ক্রিপস মিশনের প্রতিবাদে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার কথা বলেছিল, অর্থাৎ স্বায়ত্ত শাসনের কথা বলেনি, স্বরাজের কথা বলেনি। সেই কারণেই কিন্তু ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সেম কোয়েশ্চেন হয়ে গেছে। কালকুট কার ছদ্মনাম? কালকুট কার ছদ্মনাম? তো কালকুট হচ্ছে সমরেশ বসুর ছদ্মনাম। অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, কেন্দ্রীয় সরকারের 111টি তালিকা সমৃদ্ধ ইজ অফ লিভিং ইন্ডেক্স, ইজি না ইজ হবে, ইজ অফ লিভিং ইন্ডেক্সে কোন শহরটি শীর্ষস্থানে রয়েছে? তো ইজ অফ লিভিং ইন্ডেক্সে বেঙ্গালুরু হচ্ছে 1 নম্বরে আছে। ঠিক আছে, বেঙ্গালুরু হচ্ছে ইজ অফ লিভিং বা বাসস্থানের দিক থেকে সবচেয়ে ভালো জায়গা। অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, কত সালে মুসলিম লীগ প্রথমবার পৃথক পাকিস্তানের দাবি জানায়? এই কোয়েশ্চেনটা এত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যে কোনো পরীক্ষাতে পাকিস্তান রিলেটেড কোয়েশ্চেন এলে কিন্তু এই কোয়েশ্চেনটা থাকে। 1940 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে
এই পাকিস্তান প্রস্তাবের দাবি জানানো হয়। চৌধুরী রহমত আলী তিনি কিন্তু পাকিস্তানের এই কথাটি পাকিস্তান কথাটি প্রথম ব্যবহার করেন, ঠিক আছে। তো 1940 সালে এই পাকিস্তান পৃথক পাকিস্তানের প্রস্তাব লাহোর অধিবেশন, যেটা মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাস করা হয়। অপশন এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, কক্ষপথে পৃথিবীর অপসূর অবস্থান দেখা যায়। অপসূর আর অনুসূর, হ্যাঁ, অপ মানে হচ্ছে দূরে, ঠিক আছে, আর অপসূরকে ইংরেজিতে বলা হয় অ্যাফিহেলিয়ান, ঠিক আছে, অ্যাফিহেলিয়ান বা অ্যাপিহেলিয়ান বলা হয়। তো অপসূর হচ্ছে দূরে মানে 4 জুলাই, আর অনুসূর হচ্ছে 3রা জানুয়ারি, ঠিক আছে। তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে গেল 4 জুলাই। অপসূর আর অনুসূর যদি বলতো তাহলে 3রা জানুয়ারি হয়ে যেত কারেক্ট অ্যান্সার, ঠিক। 15 লক্ষ সামথিং কিছু হয় অপসূরে, হ্যাঁ, আর 14,90,000 হয় অনুসূরে, লক্ষ কিলোমিটার এরকম কিছু হবে। তো বৌদ্ধ ধর্মমতে সকল দুঃখের কারণ কি? বৌদ্ধ ধর্মমতে সকল দুঃখের কারণ হচ্ছে মায়া, জগতে মায়াময়। তো এই কারণেই কিন্তু দুঃখের মূল কারণ হচ্ছে মায়া। অপশন এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, একটি পরিবর্তিত মৃৎগত কাণ্ডের উদাহরণ হলো। পরিবর্তিত মৃৎগত কাণ্ড এরকম হচ্ছে আলুতে হচ্ছে পরিবর্তিত মৃৎগত কাণ্ড। পরবর্তী কোশ্চেন, ভারতীয় গণপরিষদ কত সালে কাজ শুরু করেছিল? তো এক্স্যাক্ট ডেটটা তোমরা কমেন্ট করে জানাও, আমি সালটা বলে দিচ্ছি। 1946 সালে গণপরিষদ কাজটা শুরু করেছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এবং গণপরিষদের যে পার্মানেন্ট সভাপতি কে ছিলেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাও, ঠিক আছে। এটা তোমাদের হোম টাস্ক হিসাবে রইল। কোশ্চেনটা খুবই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং কত সালটাও বলে দিয়েছি, 1946 সাল, এবং মাসটা হচ্ছে ডিসেম্বর। এবার তারিখটা তোমরা নিজেরা বলো কমেন্ট করে। রাষ্ট্রপতি আহ্বানে সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন? রাষ্ট্রপতি সংসদের যৌথ অধিবেশন ডাকতে পারেন। আর্টিকেল 108, এইটা হচ্ছে যৌথ অধিবেশনের জন্য আর্টিকেল। এবং এই যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। এবং সমস্ত কিছু নিয়ম পালন করা হয় সেখানে, কিন্তু লোকসভার যে নিয়ম থাকে, রুলস থাকে, সেই অনুযায়ী কিন্তু অধিবেশনটা চলে। তো আর্টিকেল 108, যখন দেখা যায় যে সংসদের দুটি কক্ষের মধ্যে কোনো বিল নিয়ে, সেটা মানি বিল বাদ দিয়ে, অর্থাৎ অর্থ বিল বাদ দিয়ে কোনো বিল সম্বন্ধে যদি তাদের মানে সমস্যা হয়, মানি বিল এবং সংবিধান সংশোধন বিল, এই দুটি বিলে কিন্তু যৌথ অধিবেশন করা যায় না, হ্যাঁ। তো বাকি বিলের ক্ষেত্রে যখন অন্য কোনো সাধারণ বিল থাকে, তখন সেটাতে যদি তাদের দুটো কক্ষের মধ্যে সমস্যা থাকে, অর্থাৎ এক কক্ষ একরকম বলছে, আরেকটি কক্ষ মানে লোকসভা একরকম বলছে, রাজ্যসভা একরকম বলছে, তখন যৌথ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি, ঠিক আছে। তো অপশন ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার, যেখানে লোকসভার স্পিকার অধিবেশনে সভাপতিত্ব করবেন। পরবর্তী কোশ্চেন, তো এইগুলো